হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। ছেলের তো স্কুলের উইন্টার ভ্যাকেশন শেষ হয়ে এখন পুরোদমে স্কুল শুরু হয়ে গেছে। বাইরে ঠান্ডা আর তার সঙ্গে অন্ধকার। এই এত সকালে ঘুম থেকে উঠতে কার ইচ্ছে করে বলুন তো, কিন্তু কিছু তো করার নেই। ছেলেকে শর্ট ব্রেকের জন্য চিড়ের পোলাও দিলাম। এই চিড়ের পোলাওটা আমাদেরও ব্রেকফাস্টে হয়ে যাবে। আর লাঞ্চের জন্য চিকেন ফ্রাইড রাইস দিয়েছি। আসলে অনেকক্ষণ স্কুলে থাকে তো, তাই লাঞ্চটা একটু ওর মনের মতন বানিয়ে না দিলে আমারও কেমন যেন মনটা ভালো লাগে না। আর একটা বিস্কিটের প্যাকেট ওর ব্যাগে সবসময় রাখতে বলি। কোনো দিন ট্রাফিকে পড়ে আসতে এত লেট করে, বা হয়তো কোনো দিন টিফিনটা পড়ে গেল, সেই কারণে একটা বিস্কিটের প্যাকেট সবসময় ওকে সঙ্গে দিই। ওদের স্কুলের লাঞ্চ টাইম হচ্ছে 12টায়। তো রাস্তাঘাটে বিভিন্ন রকম অসুবিধার কারণে বাড়ি আসতে আসতে কোনো দিন 5টাও বেজে যায়। আর ততক্ষণে ওর খিদেও পেয়ে যায়। আর বাড়ি আসা মাত্রই এমন মেজাজ খিটখিটে হয়ে থাকে, যাকে চলুন ওকে এখন বাসে তুলে দিয়ে আসি। সকাল এখন 6:30 বাজে। বাইরেটা দেখুন একবার, মনে হচ্ছে যেন মাঝরাত্রি। শীতকালে বাচ্চাগুলোকে দেখে কিন্তু খুব কষ্ট লাগে। আমরা বড়রাই মনে হয় শীতকালে লেপ মুড়ি দিয়ে একটু বেশিক্ষণ ঘুমাই। এবার বাচ্চাগুলোর অবস্থা একবার ভাবুন। বাইরে বেশ ঠান্ডা আর তার সঙ্গে হাওয়াও দিচ্ছে। তাই ছেলেকে বললাম বাইরে দাঁড়িয়ে থেকে কাজ নেই, বাস আসলে তখন বাইরে যাব, সেজন্য ভেতরে বসে আছি। আর বাইরে যা হাওয়া দিচ্ছে তাতে যখন তখন হাঁচি আর কাশি শুরু হয়ে যাবে। আর দুবাইয়ের ওয়েদার এখন এমন, কোনো দিন খুব কুয়াশা, কোনো দিন হয়তো মেঘলা আকাশ, কোনো দিন আবার টিপটিপ বৃষ্টিও পড়ছে, কোনো দিন আবার ঝলমলে রোদ আর তার সঙ্গে ঠান্ডা হাওয়া। চলুন, ছেলেকে বাসে তুলে দিয়েছি, আর এই ঠান্ডায় দাঁড়িয়ে থেকে লাভ নেই। আমাদের বিল্ডিংয়ে এখন মেনটেনেন্সের কাজ শুরু হয়েছে। বিল্ডিংয়ে যত যেখানে কাঁচ আছে সেই কাজগুলো বাইরের থেকে পরিষ্কার করার কাজ চলছে। 2-3 মাস পর পরই এই কাজগুলো করা হয়, সেই জন্য বাইরের কাজগুলো নোংরা হলে আমাদের তেমন চিন্তা করতে হয় না। ভেতরের কাজগুলো আমরা নিজেদের মতন করে পরিষ্কার করে নিই। গতকাল তো পুরো বিল্ডিংয়ের সব জায়গায় ফায়ার অ্যালার্ম ঠিকঠাক বাজছে কিনা সেটার কাজ চলেছে। সে আর এক অবস্থা, টানা 10 মিনিট ধরে সারা বাড়ির ভেতরে ফায়ার অ্যালার্ম বাজছে। ভাবুন তো কি অবস্থা। আর এত জোরে আওয়াজটা হচ্ছে, মনে হচ্ছিল যেন মাথার ভেতরে হাতুড়ি দিয়ে কেউ ঠোকা মারছে। অসহ্য লাগছিল একেবারে। আমাদের ব্যালকনির কাজটা করা হলো, এবার আমাদের রুমের যে বড় বড় জানলাগুলো আছে কাঁচের, বাইরে থেকে এখন সেগুলো পরিষ্কার করছে। এদেরও এক জীবন বলুন, মাত্র 2টো দড়িতে ওদের জীবন বাঁধা। দুবাইয়ের এত বড় বড় বিল্ডিংয়ে বাইরের থেকে এভাবে ঝুলে ঝুলে রোজ কাজ করে চলেছে। বিল্ডিংগুলোয় কোথাও এতটুকু কোনো শেডও নেই যেখানে একটুখানি দাঁড়াতে পারবে বা পা রাখতে পারবে। এরই মাঝে আমার আবার এক কাণ্ড ঘটেছে। নিচে সুপার মার্কেটে গেছিলাম একটা কাজে, এসে দেখি আর দরজাই খুলছে না। বাড়িতে হাজব্যান্ডও নেই, অফিস চলে গেছে, আর ছেলেও নেই যে দরজা খুলে দেবে। অগত্যা রিসেপশনে জানালাম, তারপর ওনাদের কাছে যে মাস্টার কি থাকে সেটা দিয়ে আপাতত খুলে দিয়ে গেছে, কিন্তু দরজা আমি না পারছি লাগাতে, না পারছি খুলতে। আসলে আমাদের এরকম অ্যাক্সেস কার্ড আছে। আমরা যেহেতু হোটেল অ্যাপার্টমেন্টে থাকি, সেজন্য আমাদের চাবিগুলো এরকম, নর্মাল যেরকম চাবি হয় সেরকম নয়। তো দরজায় অ্যাক্সেস কার্ডের জন্য যে মেশিনটা লাগানো আছে, যেখানে কার্ডটা টাচ করে দরজাটা খোলা হয়, সেটার ব্যাটারি শেষ হয়ে গেছে, সেজন্য এই কাণ্ড। তো ওনারা বললেন আপনি ব্যাটারি নিয়ে আসুন, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি, লাগিয়ে দিচ্ছি ওটা। এই একা বাড়িতে থাকলে যে কত রকম সমস্যার সম্মুখীন হতে হয় সে তো আর বলার কথা নয়। আর আমার আবার যত সমস্যা আসে বাড়িতে যখন কেউ থাকে না, ঠিক তখনই। তাও এখানে সার্ভিস খুবই ভালো বলতে হবে। আমি যখনই ব্যাটারি নিয়ে এসে ওনাদের জানালাম, 2 মিনিটের মধ্যেই ওনারা টেকনিশিয়ানকে পাঠিয়ে দিয়েছেন। না হলে আমাকে দরজা খুলেই রাখতে হতো। এমনকি নিচে সুপার মার্কেট থেকে যখন ব্যাটারিটা আনতে গেলাম, তখন আমাকে দরজা খুলেই বাইরে যেতে হলো। যদিও দুবাই খুবই সেফ, সিকিউরিটি খুবই স্ট্রং, বিল্ডিংয়ে একটা পিঁপড়ে গলারও জায়গা নেই। আর জানেন তো, এই সব সমস্যা থেকে যাতে তাড়াতাড়ি রেহাই পাওয়া যায়, সেজন্য আমি সবসময় সোসাইটি টাইপ বিল্ডিংয়ে থাকতেই বেশি পছন্দ করি। কারণ বিয়ের পর থেকেই আমার একার সংসার। হাজব্যান্ডের তো মাসে 15 দিন করে প্রায় অফিসিয়াল ট্যুরেই কেটে যায়, আর তাই সব কিছু আমাকে একাই হ্যান্ডেল করতে হয়। বিদেশে বাড়িতে একটা টেকনিশিয়ান ডাকা মানেই একটা মোটাসোটা দক্ষিণা কিন্তু লাগে। কিন্তু ইনি যেহেতু বিল্ডিংয়ের মেকানিক, সেজন্য আমার কাছ থেকে কোনো রকম টাকা পয়সা নেননি। আমার এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য এটাই ছিল, অনেকেই হয়তো এরকম সমস্যায় পড়তে পারেন, তাই ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। টেকনিশিয়ান যদি না পান, নিজেরাই ব্যাটারি কিনে এনে এভাবে লাগিয়ে নিতে পারবেন। চলুন, কাজটা হয়ে গেছে, এখন মোটামুটি নিশ্চিন্ত। আজকে ডিনারে একটু পাওভাজি বানাবো, তাই সব জোগাড় করে রেখেছি। ডিনারে আমাদের ভাত রুটি খুব কমই হয়। আসলে লাঞ্চে বেশিরভাগ দিনই রুটি থাকে, তাই রাতে আর রুটি খেতে ইচ্ছে করে না। আর রাতের দিকে ভাতও আমাদের খুব একটা খাওয়া হয় না, তাই রাতের দিকে এক এক দিন এক এক রকম করার চেষ্টা করি। কোনো দিন ডালিয়া দিয়ে কিছু বানাই, কোনো দিন ওটস দিয়ে কিছু বানাই, নয়তো সুজি দিয়ে কিছু একটা করি। তো আজকে হঠাৎ করে মনে হলো একটু পাওভাজি বানাই। অনেক দিন পাওভাজি খাওয়া হয়নি আমাদের।
আর রোজ রোজ দুবেলা ননভেজ খেতেও ইচ্ছে করে না, মনে হয় কদিন একটু ভেজ খাই। আর এরা বাবা ছেলে এমন, ভেজ মানেই মুখরোচক কিছু একটা হতে হবে। নর্মাল যে নিরামিষ রান্নাগুলো হয় সেগুলো একদিন হলে হয়তো হাসি মুখে খেয়ে নেয়, কিন্তু তাতেও শেষ পাতে বলে একটা ডিমের অমলেট হলে ভালো হতো। তবে হ্যাঁ, পুজো আচার দিনগুলোতে আমাদের কেউ ননভেজ খেতে চায় না। আমার ছেলেরও সেই ছোটবেলা থেকেই পুজো আচার দিনে যে নিরামিষ খেতে হবে এই সংস্কারটা ঢুকে গেছে। এই পাওভাজি আমরা রেস্টুরেন্টে কতগুলো টাকা দিয়ে কিনে খাই বলুন তো, কিন্তু বানানো এত সহজ, একবার যদি বানানো যায় বাড়িতে, যা কেরামতি তো এই মশলাটার মধ্যেই, বাকি তো আর কিছুই না। তো এই পাওভাজি মশলা তো একটু লাগবেই, আর তার সঙ্গে পেঁয়াজ রসুন আদা তো থাকেই, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু রঙটা তাতে ভালো আসবে, আর তার সঙ্গে আলু সেদ্ধ, একটু টমেটো কুচি, একটু ক্যাপসিকাম কুচি দিলেও ভালো লাগে, কিন্তু ক্যাপসিকাম আমার এই মুহূর্তে শেষ হয়ে গেছে। আর লাস্টে একটু গরম মশলা, কাসুরি মেথি আর সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। আমাদের মতন পাওভাজি খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো। যাই হোক, চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটা নতুন ব্লগে।